সুজন সেই অদ্ভুত অলৌকিক ফুল খুঁজতে শুরু করে। সে দেখতে পায় এক অদ্ভুত মায়াবী রঙের ফুল হালকা বাতাসে দোল খাচ্ছে। সেই ফুল দেখে সুজন বলে ওঠে, আরে, এত সুন্দর ফুল আমি জীবনেও দেখিনি। এই ফুলটা রাজকুমারের জন্য নিয়ে গেলে রাজকুমারী অনেক বেশি খুশি হবে। যেই সুজন ওই জাদুর ফুল নিতে যাবে তখনই পিছন থেকে একটা আওয়াজ আসে। সুজন পিছন ফিরে তাকালে দেখতে পায় সেই তান্ত্রিকের শিষ্য তার দিকেই এগিয়ে আসছে। কি করছো কি তুমি? তুমি এই ফুল ধরছো কেন? এই ফুল শুধুমাত্র আমার। আমি এই ফুলকে নিয়ে যাব। কি বলছেন কি আপনি? আমি এই ফুল আগে দেখেছি। আমি এই ফুল রাজকুমারের জন্য নিয়ে যাব। রাজকুমারী বলেছে এই ফুল রাজকুমারীর লাগবে। আপনি অন্য কোথাও থেকে অন্য কোনো ফুল খুঁজে নিন ভাই। এই কথা শুনে শিষ্য অনেক রেগে যায় আর সে মনে মনে চিন্তা করে, আরে গাধা, এই ফুল একটাই হয়, অন্য কোনো হয় না। তুই তো রাজকুমারের জন্য অন্য কোনো ফুল নিয়ে যা। এরপর নিজের রাগ সামলে সত্য কথা না বলতে শুরু করে, তুমি বুঝতে পারছো না ছেলে, এই ফুল আমার অনেক দরকার। এই ফুল আমি অনেক আগে থেকেই খুঁজছি। আর এই ফুল দিয়ে তুমি কোনো কাজই করবে না, শুধুমাত্র এই ফুলটা তুমি কোনো এক মেয়েকে দিবে। আর এই ফুল দিয়ে আমার অনেক বড় একটা কাজ আছে। আপনার কাজ থাকলে কাজ আছে, তাতে আমার কি? এই ফুল আমি আপনাকে দিতে পারবো না। আমি এই ফুল রাজকুমারীর জন্য নিয়ে যাব। আমি রাজকুমারীকে কথা দিয়েছি। এরপর তান্ত্রিকের শিষ্য জোর করে সেই অলৌকিক ফুল নেওয়ার চেষ্টা করে। এমন সময় সুজন এবং সেই তান্ত্রিকের শিষ্যের মধ্যে মারামারি বেঁধে যায়। তারা সেই কেউ অলৌকিক ফুল ছাড়তে রাজি নয়। শেষে সুজন জয়ী হয়। সুজন সেই তান্ত্রিকের শিষ্যকে দূরে ছুঁড়ে মারে। তান্ত্রিকের শিষ্য মাটিতে পড়ে যায় আর সে ক্রোধে ফেটে পড়ে। তোর এত বড় সাহস! তুই আমার গায়ে হাত দিয়েছিস! আমি কোনো ঝামেলা চাই না, তাই তুই চুপচাপ এখান থেকে সরে যা, নয়তো তোর জীবন আজকে এখানেই শেষ। সুজন তারপরেও পিছপা হাঁটে না। আর অন্যদিকে রাজামশাই একটা আওয়াজ শুনতে পায়। রাজবৈদ্য, একটা আওয়াজ পাওয়া গেল না? কোথাও কিছু হয়েছে নাকি? জি রাজামশাই, আমিও তো একটা আওয়াজ পেলাম। মনে হয় কোথাও কোনো কাণ্ড বেজেছে। চলুন রাজামশাই, একটু খোঁজ নিয়ে আসি। এই কথা শুনে রাজকন্যার সুজনের কথা মনে পড়ে। বাবা, আমি তো আমার দেহরক্ষীকে একটা কাজে পাঠিয়েছি, কিন্তু সে অনেকক্ষণ যাবৎ আসছে না। চলো বাবা, আমরা গিয়ে দেখে আসি। ঠিক আছে, চলো। এরপর তারা তিনজন সুজনকে খুঁজতে শুরু করেন। সেই শিষ্য আর সুজনের মধ্যে এখনো মারামারি চলছে। এটা দেখে রাজামশাই সেখানে যায়। আমার রাজ্যে দুটো মানুষ কেন লড়াই করছে? থামো, থামো বলছি, নয়তো এর পরিণতি ভালো হবে না। সুজন সাথে সাথেই থেমে যায় আর তান্ত্রিকের শিষ্য রাজামশাইকে দেখে ভয় পেয়ে যায়। সে আর কোনো কথা না বলে সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। সুজন, হয়েছে কি? তুমি ওই লোকটার সাথে কেন লড়াই করছিলে? আর ওই লোকটা কে? ক্ষমা করবেন রাজামশাই, আমি ওই লোকটাকে চিনি না, কিন্তু ওই লোক এই সুন্দর ফুলটা নিতে চেয়েছিল। এই সুন্দর ফুলটা তো রাজকুমারী খুঁজছিলেন। আমি তাকে এই ফুল দেইনি জন্য সে আমার সাথে লড়াই করছিল। এরপর সুজন সেই সুন্দর ফুলটা নিয়ে রাজকুমারীকে দিয়ে দেয়। আমি তোমার উপর অনেক খুশি হয়েছি। তুমি আমার ইচ্ছে পূরণ করেছো, আর সেজন্য এক লোকের সাথে তোমাকে লড়াই করতে হয়েছিল, আর তুমি সেটাও করেছো। বাবা, আমি চাই তুমি সুজনের পারিশ্রমিক কিছুটা বাড়িয়ে দাও। হ্যাঁ, অবশ্যই।
যে আমার মেয়ের এত ছোট একটা ইচ্ছা পূরণ করার জন্য এত লড়াই করলো, তার পারিশ্রমিক তো বাড়িয়ে দিতে হবে। সুজন এই কথা শুনে অনেক খুশি হয়। এরপর তারা আবারও দরবেশ বাবার আশ্রমের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। তারা যেতে যেতে আরো কিছুটা রাত হয়ে যায়। দরবেশ বাবা তাদের জন্যই অপেক্ষা করছিলেন। দরবেশ বাবা, আমাদের আসতে একটু দেরি হয়ে গেল, কিছু মনে করবেন না। রাস্তায় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছিল। কোনো সমস্যা নেই, তোমরা যে পূর্ণিমা থাকতে থাকতে চলে এসেছো তাতেই অনেক। এ কি রাজকন্যা কনকলতা, তোমার মেয়ে? হ্যাঁ দরবেশ বাবা, এই আমার মেয়ে। দয়া করে আমার মেয়ের উপর অভিশাপকে দূর করার কোনো একটা উপায় দিন। ঠিক আছে, সেই উপায় আমি বলবো, কিন্তু তুমি তার আগে আমায় বলো, তোমার মেয়ের উপর বদমেজাজি হওয়ার অভিশাপটা উঠানোর জন্য তুমি কতটা ব্যাকুল হয়ে আছো? আপনি চিন্তাও করতে পারবেন না বাবা, আমি রাজকুমারীর উপর অভিশাপটা সরানোর জন্য যে কোনো কিছু করতে রাজি। তোমাকে বেশি কিছু করতে হবে না, কিন্তু রাজকন্যা অনন্যা যাকে পছন্দ করবে তোমাকে তার সাথে বিয়ে দিতে হবে। রাজকন্যা কনকলতার তার পছন্দের ছেলের সাথে বিয়ে হলে তার ভাগ্য গুণে রাজকন্যা কনকলতার অভিশাপ কেটে যাবে। এই ঘটনাগুলো ঘটতে কত সময় লাগবে দরবেশ বাবা? আমাকে একটু বিস্তারিত বলবেন? আমি তোমাকে এসব বলতে পারবো না। নিয়তির হাতে এসব ছেড়ে দাও, নিশ্চিন্তে প্রাসাদে ফিরে যাও। রাজকন্যা কনকলতার মধ্যে তুমি পরিবর্তন দেখতে পাবে। আর হ্যাঁ, তুমি সাবধানে থেকো, তোমার রাজ্যের উপর ভয়ঙ্কর কোনো বিপদ ধেয়ে আসছে। রাজামশাই এই কথা শুনে অনেক অবাক হয়। কি বলছেন কি দরবেশ বাবা? রাজকন্যা কনকলতার উপর অভিশাপ কেটে গেলে আর কি বিপদ আসতে পারে আমাদের উপর? এত কিছু আমি বলতে পারবো না। এই সব কিছু তোমরা সময়ের সাথে সাথে জেনে নেবে। তবে তোমরা সবাই অনেক সাবধানে থেকো। এরপর রাজামশাই চিন্তিত মুখে রাজপ্রাসাদের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। অন্যদিকে ভয়ে তান্ত্রিকের শিষ্য পালিয়ে সেই কালো রাজপ্রাসাদে চলে যায়। সে ভয়ে অস্থির হয়ে যায়, কি করে তান্ত্রিককে কিছু বলবে। সে একা একা নিজের সাথে কথা বলতে থাকে। কি হবে এবার? তান্ত্রিক তো আমায় মেরেই ফেলবে। এখন তো আমি তাকে মহা অলৌকিক ফুল এনে দিতে পারলাম না। তান্ত্রিকের তো মহাযজ্ঞ সম্পূর্ণ হবে না। কিছুই তো মাথায় আসছে না। আমি আসলেই একটা গাধা। তান্ত্রিক বাবা ঠিকই বলে। ঠিক তখনই তান্ত্রিক শিষ্যকে প্রশ্ন করে। তুমি কি এনেছো আমার সেই অলৌকিক ফুল? আমি তো চেষ্টা করেছি, কিন্তু একটা লোক এসে আমার কাছ থেকে সেই ফুল কেড়ে নিয়েছে। আমাকে ক্ষমা করবেন, আপনি আমাকে যে শাস্তি দিবেন তাই আমি মাথা পেতে নেব। সে আর কেউ নয়, সে এই রাজ্যের রাজার লোক। এই কথা শুনে তান্ত্রিক অনেক রেগে যায়। কোনো সমস্যা নেই বৎস, আমি অলৌকিক ফুল ছাড়াই যজ্ঞ করব। হয়তো কিছুটা সমস্যা হবে। আমার অশুভ শক্তিকে খুশি করতে আমি কোনো চেষ্টা ছাড়বো না। তুমি আমার চোখের সামনে থেকে এক্ষুনি দূর হও। তুমি আর কিছুক্ষণ এখানে থাকলে হয়তো আমি তোমাকে বেরেই ফেলবো। তান্ত্রিকের শিষ্য ভয়ে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। তো বন্ধুরা, তান্ত্রিক কি পারবে তার মহাযজ্ঞ সম্পূর্ণ করতে, নাকি এর আগেই সুজন তার বাবা দবির মিয়াকে খুঁজে বের করতে পারবে? জানতে হলে দেখুন কনকলতা গল্পের পরের পর্ব।